দেখো আমি সাইডে লাগিয়ে দিয়েছি। আজকে যে জিনিসটা দেখবো সেটা হলো গিয়ে আসামে প্রচণ্ড পরিমাণে ভয়াবহ বন্যা। সব থেকে আসামে বন্যা হয়েই থাকে প্রত্যেক বছর প্রায়। এইবার এই বছর সব থেকে খতরনাক, সব থেকে ডিস্ট্রয় রূপ আকারে বন্যা হয়েছে। এইবার সেই বন্যাটা কেন হয়েছে সেটা একটু দেখব। প্রতি বছর এই বন্যা হওয়ার কারণ কি, কোন নদীর কারণে এই বন্যা হয়ে থাকে, কতজন ক্ষতিগ্রস্ত হয়েছে, ডেঞ্জার লেভেল বলতে কি বোঝাতে চাইছে, ঠিক আছে। তারপরে ব্রেইডেড রিভার কি এটা দেখব, কেন ব্রেইডেড রিভারের কথা উল্লেখ এখানে আসছে। অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে, সরি, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, তারপরে উত্তরের যে আসাম, এই এলাকাগুলোতে কেন প্রচুর পরিমাণে বন্যা হয় বা এখানের ইম্প্যাক্ট কি আছে। তারপরে ক্লাইমেট চেঞ্জের ওপর, মানে ক্লাইমেট চেঞ্জের ফলে কীরকম প্রভাব পড়ছে এই বন্যাতে, ঠিক আছে। ফ্লাশ ফ্লাড অ্যান্ড সাধারণ বন্যার মধ্যে পার্থক্য কী আছে সেইগুলো এখানে দেখবো। আর এই ভিডিওর ক্লিপ আমি সাইডে দিয়ে দিচ্ছি, দেখো কীরকম ভয়াবহ বন্যা হয়েছে, কত মানুষ মারা গেছে। দেখো এখান থেকে, দেখো প্রথমে এখনো পর্যন্ত যে খবর বেরিয়ে আসছে, প্রায় 62 থেকে 70 জনের মতন মানুষের মৃত্যু হয়েছে, ঠিক আছে। 7 লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, 7 লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। 800 গ্রামের বেশি, ঠিক আছে, 800 থেকে বেশি গ্রাম প্লাবিত হয়ে গেছে এই বন্যার। কৃষি জমিতে তাহলে গেছেই, মানে একদম শেষ হয়ে গেছে, কৃষি জমি শেষ হয়ে গেছে। তার মানে কৃষি জমি শেষ হওয়া মানেটা সেখানে খাবারের অভাব দেখা। তারপরে সাথে সাথে কি, সেই বন্যার ফলে একটা পুরো ফ্যামিলি, যে ঘর বাড়ি নিজস্ব জায়গা সব ডুবে গেছে। তারা কোথায় যাবে, তারা কি করে খাবে, সব কিছু বুঝতে পারছো তো। একটা বন্যার ফলে যখন দোতলা বাড়ি পর্যন্ত ডুবে যায় তখন সেই প্রভাবটা কতটা ইম্প্যাক্ট ফেলে। 7 লাখের মতন মানুষ এখন নিজের জায়গা নেই, নিজের টাকা পয়সা গয়নাগাটি কিছুই তাদের হাতে নেই। তাহলে তারা কোথায় যাবে, কি খাবে, কি কাজ করবে, সেখানে অন্য জায়গায় যাবে কি করে, অন্য জায়গায় গিয়ে জায়গা কিনবে কি করে, কিভাবে কি করবে, এত কিছু বুঝতে পারলে তো কীরকম ব্যাপার। এবার ডেঞ্জার লেভেল কি বলেছে, ডেঞ্জার লেভেল এমন একটা লেভেল, মানে আমাদের বাঁধ থাকে তো, সেই বাঁধের ধরো এটা বাঁধ, জল এদিকের থেকে জল আসলে সেটাকে আটকে রাখবে, এর একটা লেভেল আছে যে হ্যাঁ এই লেভেল পর্যন্ত উঠলে আস্তে আস্তে জল ছাড়া শুরু হবে। কিন্তু এদিকে জল প্রচণ্ড পরিমাণে ছাড়ার ফলে কি হবে, বন্যা সৃষ্টি হয়ে যাবে এলাকাগুলোতে, এইখানে যে এলাকাগুলো থাকবে। এইবার যদি না ছাড়া হয় তাহলে কি এই বাঁধও কী হবে, ভেঙে যাবে। ভেঙে গেলে তখন আরও বিপর্যয় বেশি হবে। এইবার এই ডেঞ্জার লেভেল হলো গিয়ে এইটুকু, ধরো এটা ডেঞ্জার লেভেল, ঠিক আছে। এবার জল ধরো ডেঞ্জার লেভেলের উপরে এতখানি চলে এসেছে। এবার এর থেকে এত উপরে চলে যাওয়া মানে কি, বাঁধ ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। অতএব সরকার না চাইতেও সরকারের জল ছাড়তে হবে। যদি না ছাড়ে তাহলে এই বাঁধটা যদি ভেঙে যায় তাহলে যা ডিস্ট্রয় হওয়ার তার থেকে বেশি ডিস্ট্রয় হবে। ক্লিয়ার হলো, এটা ডেঞ্জার লেভেল, সরকারের একটা নির্ধারিত লেভেল, ঠিক আছে, যে এই লেভেলে যাতে উপরে যাতে না যায়। এইবার কোন কোন নদী, তারপর হচ্ছে ব্রহ্মপুত্র সব থেকে বেশি পরিমাণে জল বহন করে, সেই জন্য ব্রহ্মপুত্র নদীর কারণে আসামে বন্যার সৃষ্টি হয়েছে। দিখৌ আছে, এটা ব্রহ্মপুত্র মেন, তারপর ছোটো ছোটো যে উপনদী আছে সেইগুলো, দিসাং, ঠিক আছে, ধনসিরি, ঠিক আছে, এটাগুলো হলো গিয়ে উপনদী। ক্লিয়ার, বোঝা গেল। এইবার সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কোন গ্রাম, শিবসাগর জেলায় বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে। কোন জেলাটা, শিবসাগর জেলা প্রচণ্ড পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, মনে করো জেলাটাই প্রায় ডুবে গেছে, জলের তলে চলে গেছে। তার মানে এতজন মানুষ, একটা বন্যা কিন্তু শুধু বন্যা না, তার পুরো ফ্যামিলিকে ডিস্ট্রয় করে দেয়, পুরো তার মেন্টাল সব কিছু। কারণ তার পরিবারকে কী করে চালাবে, তার মেয়ের পড়াশোনা, বা ছেলের কোনো বাড়িতে বাচ্চা ছেলে বাচ্চা মেয়ে আছে, সেই মেয়ের কোনো বাড়িতে একদম ছোট বাচ্চা ছেলে বাচ্চা মেয়ে আছে, সেই ছেলে মেয়েরাদেরকে নিয়ে কি করে বাঁচবে। তারপরে তো অন্য কোথাও যাবে, সেটা তো পরের ব্যাপার। হঠাৎ করে জল ঢুকে গেল দোতলা পর্যন্ত, বা একতলা কভার হয়ে গেল, ডুবে গেল একতলা বাড়ি, তাহলে সেই বাড়ির লোকগুলো যাবে কোথায়, এটা হলো গিয়ে বিষয়। এইবার কেন হচ্ছে, ব্রহ্মপুত্র নদী অববাহিকায় অবস্থিত এই উত্তর আসাম এলাকাটা, কারণ ব্রহ্মপুত্র নদী অববাহিকা এলাকায় অবস্থিত উত্তর আসাম, সেই জন্য ওখানে প্রায় বন্যা হয় প্রত্যেক বছর। আর ব্রহ্মপুত্র সব থেকে বেশি পরিমাণে জল বহন করে। আর এখন ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, বৃষ্টিপাত প্রচণ্ড পরিমাণে হচ্ছে, আগে যেটুকু থেকে 2 ঘন্টায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত হয়ে যাচ্ছে সব জায়গাতে। তারপরে দেখো
অরুণাচল প্রদেশ থেকে, ঠিক আছে, অরুণাচল প্রদেশ থেকে নাগাল্যান্ড থেকে জল বয়ে আসছে আসামে, এখানে আসাম আছে, অরুণাচল প্রদেশ থেকে নাগাল্যান্ড থেকে জল বয়ে আসছে, তাহলে কি তারপরে এইদিকে থেকে তো তিব্বত হয়ে চায়নার এদিকে হয়ে তারপরে তো এন্ট্রি করছে। অতএব এই পাহাড়ের মধ্যে দিয়ে যখন যাচ্ছে আসছে জলটা আসছে, আসার পথে কি হচ্ছে, এই পাহাড়ের মধ্য দিয়ে নুড়ি বালি কাঁকর মাটি এইগুলো সব তো কেটে নিয়ে বেরিয়ে আসছে, তারপর অরুণাচল প্রদেশের মধ্য দিয়ে আসছে, বেরিয়ে আসছে। এবার যে অরিজিনাল ব্রহ্মপুত্র নদী, সেই নদী সহ আরও ছোটো 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 যে নদী আছে, সেই নদীর নিচে তো পলি, এই পলিগুলো জমা হতে থাকবে। জমা হলে কি জলের গভীরতা তাহলে কি হবে, ডেফিনেটলি কমে যাবে। তখন কি এমনিতে গভীরতা, নদীর গভীরতা কমে গেল, প্লাস জলের পরিমাণ বেড়ে গেল, তাহলে কি ডেফিনেটলি জল প্লাবিত হয়ে পুরো এলাকাকে ডিস্ট্রয় করে দেবে, ধ্বংস করে দেবে। সেরকম আসাম এর 40% এরিয়া প্রাকৃতিক বন্যা প্রবণ সমভূমি। আসামের যা এরিয়া আছে তার মধ্যে 40% এরিয়া প্রকৃতির কারণে প্রায় বন্যা হতেই থাকে, প্রত্যেক বছরই বন্যা হতে থাকে, সেই উপর আসামের উপরের পাটটাতে বেশি করে, ঠিক আছে। আর এটা প্রত্যেক বছরই হয়, কারণ এটা প্রকৃতি কারণেই হয়ে থাকে। আর এই জিনিসটা ব্যাপারে সরকারের জেনে কিছু একটা ব্যবস্থা নেওয়া ডেফিনেটলি উচিত, যে কী করা যেতে পারে, একটা সরকারকে বসে একটা প্ল্যান বানানো উচিত, ঠিক আছে। যদিও প্রকৃতির সাথে কেউ লড়াই করতে পারবে না, যেটা হওয়ার সেটা হবেই। আর আসামে প্রচণ্ড পরিমাণে অসংখ্য উপনদী আছে, যেহেতু ব্রহ্মপুত্র নদী আছে আর জল ধারণ ক্ষমতা সব থেকে বেশি, সেই জন্য এর উপনদীর সংখ্যাও অনেকই আছে, আর সেটা আসামের মধ্যেই আছে, ঠিক আছে। ব্রেইডেড রিভার কেন বলছে এই নদীকে, ব্রহ্মপুত্র নদীকে ব্রেইডেড রিভার বলা হচ্ছে, ইম্পর্টেন্ট আছে কেন বলছে, কারণ মানে ব্রেইডেড রিভার মানে হলো কি নদী প্রায় নিজের গতিপথ পরিবর্তন করে। যখন জলের গতিটা জল যখন অনেকটা বেশি হয়ে যাবে না, তখন নদী কী হবে, এইদিকে যাচ্ছে তো, তখন কি এই পথে তো জল যাচ্ছেই, এই পথে যখন জলটা ভরে যাবে তখন কি সেটা নদীর গতিপথ চেঞ্জ করে দেবে। এইদিকে যদি কোথাও গর্ত থাকে, খাল থাকে, তাহলে সে ওইদিকে প্রবাহিত হবে। মানে কি তখন তার জলের যে ফ্লো কোন দিকে যাবে কোনো ঠিক ঠিকানা নাই, যখন জলের ফ্লো অনেকটা বেশি বেড়ে যাবে। এমনিতে নদী জল, এই ব্রহ্মপুত্র নদী সব থেকে বেশি জল বহন করে। তারপরে বৃষ্টি হচ্ছে ক্লাইমেট চেঞ্জের জন্য, বৃষ্টি প্রচণ্ড পরিমাণে হচ্ছে, তাহলে তো স্বাভাবিক ব্যাপার বন্যা তো প্রচণ্ড পরিমাণে হবে। আর এই বছর কিন্তু জিনিসটা সব কিছুই ঠিক চলছে না, ক্লাইমেট চেঞ্জের প্রভাবটা এই বছর প্রচণ্ড পরিমাণে দেখা গেছে, ঠিক আছে। তারপরে মানে নতুন নতুন যে চ্যানেল তৈরি হয়, ঠিক আছে, যেই নতুন নতুন যে চ্যানেল তৈরি হয় বন্যার ফলে, যেই পুরনো বাঁধ, এই বাঁধগুলো কী হয় আস্তে আস্তে, ফলে কি জল জমতে থাকে, ডেঞ্জার লেভেল হতে মানে বেড়ে যায়, তার ফলে কী হবে, ডেফিনেটলি তাদের জল ছাড়তে বাধ্য হয়, না ছাড়লে পুরো বাঁধ ভেঙে গেলে আরও প্লাবিত হয়ে যাবে। আরেকটা, যখন জলের গতিপথ পরিবর্তন হয়, গতিপথ পরিবর্তন হওয়ার ফলে নতুন নতুন যে চ্যানেল তৈরি হয়, চ্যানেল তৈরি হওয়ার ফলে যে অরিজিনাল বাঁধ আছে সেই বাঁধগুলো মানে কার্যকর থাকে না, অকার্যকর সেরকম হয়ে যায়, ঠিক আছে। এইবার দেখো যেটা বললাম, হিমালয়ের ভূমিধস, প্রচণ্ড পরিমাণে হিমালয়, কারণ ওটা হিমালয় থেকে তো ব্রহ্মপুত্রের জলটা আসছে। আর ওই হিমালয়ের যে ভূমিধস হচ্ছে, সেই জল, সেইগুলো কি ভূমিধসের ফলে যে মাটি বালি পাথর এগুলো তো নদীতে বয়ে আসে, যেটা বললাম গভীরতা কমে যায়, ফলে জল ধারণ ক্ষমতা কমে যায়, আর সেই জলগুলো তখন প্লাবিত হয়ে যায়, ঠিক আছে। এইবার 2026-এ কেন, কারণ কি এই বন্যা এতটা প্রবল পরিমাণে হওয়ার কারণ কি, প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত হয়েছে, প্লাস বরফ গলা জল, তো ক্লাইমেট চেঞ্জের ফলে তো বরফ প্রচণ্ড পরিমাণে গলছে, এটা তো একটা আলাদা কারণ রয়েছেই প্রত্যেক বছরের জন্য, এই কারণের জন্য তো হয়েই থাকে। অল্প সময় অনেক পরিমাণ বৃষ্টি, ঠিক আছে। তারপরে বিপদসীমা পার করে কয়েক ঘন্টা, মানে বিপদসীমা পার করে ঘন্টার পর ঘন্টা এরকম কয়েক ঘন্টা ধরে বৃষ্টি হতেই আছে। তার মানে কি ডেফিনেটলি জলের পরিমাণ বেশি হবেই। এমনকি যে আসামে যে জাতীয় উদ্যানগুলো আছে, সেই জাতীয় উদ্যানের পশু প্রাণীও একেবারে মারা যাচ্ছে। এমনকি নাগাল্যান্ডের থেকে একটা হাতি ভাসতে ভাসতে আসামে চলে এসেছে জলের ফ্লোতে, তারপরে আসামের যেই ফরেস্ট ডিপার্টমেন্টের লোকজন গিয়ে সেটাকে তাদেরকে রেস্কিউ করেছে। এইবার পদক্ষেপ কী নেওয়া যেতে পারে, দেখো কোন কোন সংস্থার সাথে যুক্ত আছে, এখনও কাজ করছে, দেখো